আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক আছো। বিশ্বময় করোনা সংকটকালে আমরা অনলাইনে ক্লাস চালিয়ে নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমাজকর্ম বিষয়ের আরেকটি ক্লাস তোমাদের জন্য আমরা আপলোড করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের উদ্যোগে এই করোনা সংকটকালে প্রতিটি বিষয়ের উপরে তোমাদের জন্য ক্লাস নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি তোমরা এই ক্লাসগুলো দেখে এই দুর্যোগময় মুহূর্তে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। স্নেহের শিক্ষার্থীরা, আজকে সমাজকর্ম বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। আজকের ক্লাসে আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুরোধ করব এই ক্লাসটি সর্বশেষ অংশ পর্যন্ত দেখবে এবং এখানে যে বিষয়টি আলোচনা হবে সেটি তোমার পাঠ্য বইয়ের সাথে অবশ্যই পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যথারীতি স্ক্রিনে আমার পরিচয় দেখতে পাচ্ছ। আমার নাম নেপোলিয়ান বিশ্বাস, সহকারী অধ্যাপক সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আজকে একাদশ শ্রেণীর জন্য সমাজকর্ম প্রথম পত্র এর 7ম অধ্যায় সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম এই বিষয়ের আলোচনা হবে। আমি আবারও তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে 4টি ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলো একটু ভালো করে খেয়াল করো। উপরের বাঁ দিকের ছবিটিতে তোমরা একটি ট্রেন দেখতে পাচ্ছ। অবশ্য স্পষ্টভাবে সেটি দেখা যাচ্ছে না, কারণ এতই সেখানে মানুষজন ট্রেনের বিভিন্ন অংশ ধরে আঁকড়ে রয়েছে যে ট্রেনটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না বা চেনা যাচ্ছে না। ডান দিকের ছবিটিতে একটি শহরায়নের ছবি দেখতে পাচ্ছ। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অনেক স্থাপনা, বিল্ডিং সেখানে গড়ে উঠেছে। আমরা সেখানে সবুজের কোনো কিছুই দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশ সেটি সেখান থেকে বিলুপ্ত হয়ে সেখানে আধুনিক স্থাপনা গড়ে উঠেছে, তার ছবি আমরা দেখতে পাচ্ছি। নিচের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি জনসংকীর্ণ এলাকা, অনেক লোক সেখানে জমায়েত হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে বাসে বা অন্যান্য যানবাহনের মাধ্যমে। একটি যানজট বা জনজট আমরা দেখতে পাচ্ছি। নিচের ডান দিকের ছবিটিতে আমরা তীরচিহ্নের আকারে জনসংখ্যাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ জনসংখ্যাকে একটি নির্দিষ্ট দিকে ধাবিত করার চিত্র এখানে ফুটে উঠছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছবিগুলো থেকে তোমরা অনুধাবন করতে পেরেছ যে জনবিস্ফোরণ বা জনসংখ্যা স্ফীতি এটার একটি ভয়াবহ চিত্র এই ছবিগুলোতে ফুটে উঠেছে। পাশে আরেকটি ছবিতেও, অর্থাৎ নিচের ছবিটিতে জনসংখ্যাকে একটি নির্দিষ্ট দিকে ধাবিত করার লক্ষ্যে, পরিকল্পিতভাবে নিয়ে যাওয়ার লক্ষ্যে কর্মসূচির বিষয়টি আমরা এখানে তীর চিহ্নের আকারে দেখতে পাচ্ছি। স্বভাবতই আজকের ক্লাস মূলত আমরা জনসংখ্যা বিষয়ক যে সকল নীতিমালাগুলো রয়েছে আমাদের দেশে, বিশেষত জনসংখ্যা নীতি 2012 এই বিষয়টি আজকে আলোচনা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা আজকের ক্লাসের শিক্ষণপদ দেখছ। সেখানে বলা হচ্ছে জনসংখ্যা নীতি ও এর উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, জনসংখ্যা নীতির বাস্তবায়ন কৌশল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শেষাংশে আমরা এই শিক্ষণপদটি যাচাই করে দেখব। আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর দান করতে পারবে আমাদের শেষাংশে। সে পর্যন্ত তোমরা ক্লাসগুলো বা আলোচিত বিষয়গুলো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জনসংখ্যার নীতি সম্পর্কে কিছু বক্তব্য সেখানে লেখা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে জনসংখ্যা জনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
এটি মূলত জনসংখ্যা সম্পর্কিত নিয়মকানুন বা পথ নির্দেশনা যা বাঞ্ছিত লক্ষ্যে উপনীত হওয়ার আদর্শ হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের নিশ্চয় মনে আছে ছবিটিতে আমরা একটি ছবি দেখছিলাম যে তীর চিহ্ন ছবি, সেটি কিন্তু এই বিষয়টাকে নির্দেশ করে যে বাঞ্ছিত লক্ষ্যে উপনীত হওয়ার আদর্শ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ জনসংখ্যা নীতি হচ্ছে এমন একটি সামাজিক নীতি যেটি জনসংখ্যাকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রিতভাবে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য গাইডলাইন বা আদর্শ হিসেবে কাজ করে। সেটি আমরা দেখতে পাচ্ছি আরও স্পষ্টভাবে যে সাধারণত জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন, উন্নয়ন, নিয়ন্ত্রণ প্রভৃতি সম্পর্কিত সরকারি সামাজিক নীতি জনসংখ্যা নীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে জনসংখ্যা যে কোনো একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ, বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মানে জনসংখ্যাকে একটি দেশ যদি যথাযথ শিক্ষা প্রশিক্ষণ এর মাধ্যমে দক্ষ করে তুলে, সুশিক্ষিত করে তুলে, তাহলে তারা দেশের উন্নয়নে সুদূর প্রসারী এবং ব্যাপক অবদান রাখতে পারে। আর সেজন্য আমরা দেখছি যে আমাদের পবিত্র সংবিধান, যার 15, 16, 17 ও 18 অনুচ্ছেদে এই দেশের নাগরিকদের মৌলিক প্রয়োজন তথা স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা সহ প্রভৃতি বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্র এক্ষেত্রেই তার দেশের জনগণের মৌলিক প্রয়োজন নিশ্চিত করবে, সেটি বলা হচ্ছে। এবং এই সংবিধানের এই অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ একটি জরুরি বিষয়। কারণ একটি দেশের বিদ্যমান সুযোগ সুবিধা, সম্পদ এর তুলনায় যদি জনসংখ্যা বেশি হয়, তাহলে সেটি কিন্তু ওই দেশের জন্য বোঝা হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আর এর পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে 1976 সালে জনসংখ্যা স্ফীতিকে আমাদের দেশে 1 নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং তখনই কিন্তু এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য বা জনসংখ্যাকে পরিকল্পিতভাবে পরিচালনা করার জন্যই রূপরেখা প্রণয়ন করার বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই জনসংখ্যা নীতি রূপরেখায় মূলত মা ও শিশুর উন্নত স্বাস্থ্য, পরিবার কল্যাণ, উন্নত জীবনমান নিশ্চিত করা এই সংক্রান্ত বিষয়, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সামাজিক পুনর্গঠন ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডের আবশ্যক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি জনসংখ্যা সংক্রান্ত যে সকল কর্মপরিধি আছে, যে সকল পরিকল্পনাগুলো আছে, তা বিকেন্দ্রীকরণ করা, অর্থাৎ তৃণমূল পর্যায়ে জনসংখ্যা সংক্রান্ত কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করা। এবং এর মাধ্যমে কিন্তু জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি তাদের জন্য যে সকল কর্মসূচিগুলো আছে তা সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব। তোমরা দেখতে পাচ্ছ যে জনসংখ্যা নীতি 2012 এখানে বলা হচ্ছে যে আমাদের দেশ যখন স্বাধীন হয়, অর্থাৎ 70-এর দশকে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার যে হারটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 2011 সালে 61.2% উন্নীত হয়েছে। অর্থাৎ সক্ষম দম্পতি তারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের এই হারটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেটি মোট প্রজনন হার ছিল 6.3, সেটি 2011 সালে 2.3-এ নেমে এসেছে। অর্থাৎ এক্ষেত্রেও একটি ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। একইভাবে জনসংখ্যা বৃদ্ধির হার, যেটি 70 দশকে 3 ছিল, সেটি 2011 সালে এসে 1.34-এ নেমে এসেছে। অর্থাৎ এইগুলো আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু একটি ইতিবাচক সুফল বলা যেতে পারে। কিন্তু এ সকল সুফল থাকা সত্ত্বেও আমাদের দেশে
আয়তনের তুলনায় জনসংখ্যার বসতি বা ঘনত্ব অনেক বেশি। আর এই ঘনবসতি হওয়ার কারণে আমাদের দেশের বনভূমি, চাষযোগ্য জমি এগুলো হ্রাস পাচ্ছে, জলবায়ু, বায়ু ও পানি দূষণ বৃদ্ধি পাচ্ছে, বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিচ্ছে, বাসস্থানের সংকট দেখা দিচ্ছে, বেকারত্ব ও পুষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি খাতের ধীর অগ্রগতি, এই সকল বিষয়টা আমাদের দেশের উন্নয়নকে ধীর গতি সম্পন্ন করে তুলছে। অর্থাৎ আমাদের দেশের উন্নয়ন তুলনামূলকভাবে কম গতিতে হচ্ছে। এগুলোর জন্য অন্যতম কারণ হিসেবে আমরা জনসংখ্যা স্ফীতিকেই আমরা চিহ্নিত করছি। তাহলে এই জনসংখ্যা বৃদ্ধির হারকে ধরে রাখা এবং জনগোষ্ঠীকে দক্ষ এবং সুশিক্ষিত করার লক্ষ্যে জনসংখ্যা নীতি 2012 সদস্য সরকার প্রণয়ন করেছিল এবং এই জনসংখ্যা নীতি আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে, সেটাই আশা করা হয়। তোমরা আরও দেখতে পাচ্ছ যে আমাদের দেশে অর্জিত কর্মসূচির সাথে বিদ্যমান পরিস্থিতির উপর বিবেচনা করে এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG, 1994 সালের ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন ডেভেলপমেন্ট ICPD, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উমেন CEDAW এবং সংশ্লিষ্ট নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সরকার জাতীয় জনসংখ্যা নীতি 2012 প্রণয়ন করেছিলেন। এবং এই 2012-তে যে রূপকল্প ধরা হয়েছে বা দেখানো হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যাকে পরিকল্পিতভাবে উন্নয়ন ও নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা। অর্থাৎ এই যে রূপকল্প, এটা কিন্তু অর্জন করা সম্ভব এই 2012 এর যে জনসংখ্যা নীতি আছে সেটি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে। আর এই লক্ষ্যে কিন্তু আমরা 2012 এর জনসংখ্যা নীতিতে আমরা 12টি নয় 6টি উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। তোমরা স্ক্রিনে সে বিষয়টি দেখছো যে যেখানে বলা হচ্ছে যে পরিবার পরিকল্পনা পদ্ধতির হার 72% উন্নীত করা এবং মোট প্রজনন হার 2.1 থেকে 1 অর্জন করা। অর্থাৎ 2015 সালের মধ্যে 2.1 থেকে কমিয়ে 1-এ নিয়ে আসা। একইভাবে পরিবার পরিকল্পনা সহ প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য করে সক্ষম দম্পতিদের কাছে পদ্ধতির প্রাপ্যতা নিশ্চিত করা, দরিদ্র ও কিশোরীদের মধ্যে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, প্রজনন তন্ত্রের সংক্রমণ ও HIV/AIDS বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কাউন্সেলিং সেবাকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ সক্ষম দম্পতি যাতে এই পদ্ধতিসমূহ যথাযথভাবে পেতে পারে এবং দরিদ্র সহ সকল পর্যায়ের কিশোরী তারা পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, বিভিন্ন সংক্রামক ব্যাধি এই সকল সংক্রান্ত বিষয় সম্পর্কে সচেতন হবে এবং তাদেরকে যথাযথভাবে পরামর্শ বা কাউন্সেলিং সেবা দেওয়া যেতে পারে সে বিষয়টি এখানে দেখানো হচ্ছে। আরও তোমরা দেখতে পাচ্ছ যে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে মা ও শিশু স্বাস্থ্য উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা। অর্থাৎ জনসংখ্যা নীতি 2012 যে উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস করার বিষয়টিও এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষের সমতা, জেন্ডার ইকুইটি ও নারীর ক্ষমতায়ন, উমেন্স এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করা এবং পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে লিঙ্গ বৈষম্য, জেন্ডার ডিসক্রিমিনেশন
নিরসনে কর্মসূচি জোরদার করা। অর্থাৎ নারী পুরুষের সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর স্বাস্থ্য কার্যক্রমে যে সকল বৈষম্য আছে সেগুলো যথাযথভাবে নিরসন করার জন্য কর্মসূচির বিষয়টি এখানে আমরা লক্ষ্যের উদ্দেশ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আরও দেখতে পাচ্ছি যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের বিষয়টি আমরা আরও দেখতে পাচ্ছি। এবং 6 নম্বর যে উদ্দেশ্য আছে সেখানে বলা হচ্ছে যে পরিবার পরিকল্পনা সহ প্রজনন স্বাস্থ্য তথ্য সহজলভ্য করা। সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তথ্যকে সংরক্ষণ করা এবং যথাযথভাবে ব্যবহার করা এবং এর মাধ্যমে পরিবার পরিকল্পনা কর্মসূচিগুলো সাফল্য লাভ করতে পারে। তাহলে এক্ষেত্রেও এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সহজলভ্য বিষয়টি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জনসংখ্যা নীতি 2012 এর উদ্দেশ্য 6টি উদ্দেশ্য তোমরা দেখেছ। এরপরে আমরা এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যে মুখ্য কৌশলগুলো আছে, এখানে মোট 16টি কৌশল আছে। স্ক্রিনে তোমরা 8টি কৌশল দেখতে পাচ্ছ। প্রথম কৌশলটি যে গ্রহীতামুখী সেবা, অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে যে বিদ্যমান জেলা, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্র সহ স্যাটেলাইট ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা নিশ্চিত করা। অর্থাৎ যারা সেবা গ্রহণ করবে তাদের, অর্থাৎ নারী, শিশু, তৃণমূল পর্যায়ের এই জনগোষ্ঠী যাতে সেবা নিতে পারে এবং তাদের দোরগোড়ায় যাতে এই জনসংখ্যা সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচিগুলো যাতে তারা হাতের নাগালে পেতে পারে সে বিষয়টি এখানে বলা হচ্ছে। আরও এখানে বলা হয় যে সরকারি পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি খাতের অংশগ্রহণের মাধ্যমে গ্রহীতা সেবা নিশ্চিত করা। মহিলা ও শিশুদের টিকা দান নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কার্যক্রম অংশগ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পারছো যে গ্রহীতামুখী সেবাতে যে বিষয়টি বলা হচ্ছে যে উপজেলা, জেলা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সমূহ যাতে যথাযথভাবে সহজলভ্য হয় সে বিষয়টি এখানে বলা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখছি যে নগর স্বাস্থ্য সেবা, অর্থাৎ এখানে আমরা গ্রামের পাশাপাশি যে সকল শহর বা নগর রয়েছে সেখানকার পৌর এলাকা, বস্তি, ভাসমান জনগোষ্ঠী বা দরিদ্র পরিবার, এদের মধ্যে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়টি আমরা দ্বিতীয় নগর স্বাস্থ্যসেবা কৌশলে আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় যে কৌশলটি আছে যে এলাকাভিত্তিক পরিকল্পনা ও কর্মকৌশল, অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সুনির্দিষ্ট প্রয়োজন ও লক্ষ্য অর্জনের নিমিত্তে পরিকল্পনা প্রণয়ন ও স্থানীয়ভাবে কর্মসূচি বাস্তবায়ন। আরও বলা হচ্ছে যে দেশের উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে উপকূলীয় এলাকার বাস্তবতার আলোকে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা। তাহলে তোমরা বুঝতে পারছো যে এলাকা ভিত্তিতে, অর্থাৎ আমাদের দেশের উপকূলীয় এলাকা বা বলা যায় যে প্রত্যন্ত এলাকা, প্রত্যেকটি এলাকা যাতে এই জনসংখ্যা সংক্রান্ত যে সকল কর্মসূচি আছে, সুযোগ সুবিধা আছে, সেটি যেন বাদ না পড়ে সে বিষয়টি আমরা এই তৃতীয় কৌশলে আমরা দেখতে পাচ্ছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে চতুর্থ কৌশল যেখানে বলা হচ্ছে যে আচরণ পরিবর্তনে যোগাযোগ কার্যক্রম। এখানে মূলত বলা হচ্ছে যে
যে আমাদের দেশে তোমরা জানো যে একটি জনসংখ্যা সংক্রান্ত জনপ্রিয় স্লোগান আছে যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগানটিকে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত করতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা, অর্থাৎ জনসংখ্যা যাতে কম হয় যেন পরিবারে যেন জনসংখ্যা বা বৃদ্ধি যেন না পায় এজন্য পরিবার পরিকল্পনাবদ্ধ গ্রহণ করা এবং জন্ম অর্থাৎ শিশু জন্ম হারটি যেন কমে, অর্থাৎ পরিবার প্রতি যেন 2টি সন্তান না হয়ে যাতে একটি হলে আরও ভালো হয়, সে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও এখানে বলা হচ্ছে যে সরকারি ও বেসরকারি রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য গণযোগাযোগ মাধ্যমে জনসংখ্যা, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সহ বহুমুখী ও হৃদয়গ্রাহী জরুরি বার্তা নিয়মিতভাবে প্রচার নিশ্চিত করা, অর্থাৎ জনগণের যাতে আচরণ পরিবর্তন হয় জনসংখ্যা নিয়ন্ত্রণের, এক্ষেত্রে এই বিষয়টি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে পঞ্চম বিষয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কিশোর কিশোরী কল্যাণ, অর্থাৎ এখানে এই কিশোর কিশোরীরা পরবর্তীতে পরিবারের দায়িত্ব নেবে, পরিবার গঠন করবে, তাহলে তাদেরকে এই বিলম্ব বিয়ে, যথেষ্ট বিরতিতে সন্তান নেওয়া সম্পর্কে তথ্য পরামর্শ প্রদান নিশ্চিত করা, স্কুল কলেজে কিশোর কিশোরীদের জন্য মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করা, অর্থাৎ এগুলোর মাধ্যমে তাদেরকে ভবিষ্যতে পরিবার পরিকল্পনা গ্রহণ, জনসংখ্যা নিয়ন্ত্রণে তাদেরকে সচেতন করে তোলার বিষয়টি এই পঞ্চম কৌশল আমরা দেখতে পাচ্ছি। ষষ্ঠ কৌশলে তোমরা দেখছো যে বেসরকারি ও ব্যক্তি খাতে অংশগ্রহণ, অর্থাৎ সরকারের একার পক্ষে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য, পুষ্টি এবং চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব নয়, তাহলে এক্ষেত্রেও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগ বা অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এই সকল প্রতিষ্ঠানগুলোকে সেবাদানের উৎসাহিত করা, তাদেরকে সম্পৃক্ত করা এবং এই সকল সরকারি বেসরকারি ও ব্যক্তি খাতের মাধ্যমে আলোচনা ও সমন্বয় এর মাধ্যমে সুনির্দিষ্ট অগ্রাধিকার ভিত্তিক কর্মক্ষেত্র চিহ্নিত করে কার্যক্রম গ্রহণ করা, অর্থাৎ সম্পদ, সুযোগ, সময় এরা যেন অপচয় না হয়, কাজের দৈত্যতা যেন সৃষ্টি না হয়, এজন্য তাদের অংশগ্রহণ করা এবং তাদের সাথে সম্মিলিতভাবে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা, যেটি আমরা ষষ্ঠ কৌশলের ভিতর দেখতে পাচ্ছি। সপ্তম কৌশলে যেখানে বলা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন ও নারী পুরুষের সমঅংশীদারিত্ব, অর্থাৎ এক্ষেত্রেও আমরা দেখছি যে সরকারি বেসরকারি সব কর্মসূচিতে নারী পুরুষ উভয়ের জন্য জেন্ডার ডিসক্রিমিনেশন সংক্রান্ত যে সকল কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা, অর্থাৎ জেন্ডার উন্নয়ন যেন হয়, পাশাপাশি উপযুক্ত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের কর্মদক্ষতা বৃদ্ধি সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা এবং শহর ও গ্রামের কর্ম এলাকায় দিবাযত্ন কেন্দ্রের ব্যবস্থা সহ শিশুদের প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা গড়ে তোলা, এগুলোর মাধ্যমে নারী পুরুষের যেমন সমঅংশীদারিত্ব প্রতিষ্ঠা হবে, পাশাপাশি নারীর ক্ষমতায়ন অর্থাৎ পরিবার, সমাজ, দেশে নারীর মতামত প্রদানের সুযোগ সৃষ্টি হবে, যেটি আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা অষ্টম কৌশলটি দেখতে পাচ্ছি যেখানে মানব সম্পদ উন্নয়ন এই বিষয়টি। এই মানব সম্পদ উন্নয়ন এই কৌশলের মাধ্যমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে সরকারি পর্যায়ে বর্তমানে জনসংখ্যা অনুপাতে উন্নত সেবা নিশ্চিত করা, সব পর্যায়ে প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ, নিয়োগ,
ও তাদের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা এবং এর পাশাপাশি নিয়মিত অথবা চাকরিরত অবস্থায় প্রশিক্ষণের ব্যবস্থা করা। এছাড়াও সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের যুগোপযোগী শিক্ষাক্রমের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি নিশ্চিত করা, সকল পর্যায়ে একাডেমিক ও প্রশিক্ষণ সংস্থায় চাকরিপূর্ব প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা। অর্থাৎ এগুলোর মাধ্যমে আমাদের দেশের জনগোষ্ঠীকে দক্ষ এবং যোগ্য মানব সম্পদে রূপান্তরিত করার বিষয়টি আমরা এই অষ্টম কৌশলে দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা আরও 8টি কৌশল দেখতে পাচ্ছ স্ক্রিনে, অর্থাৎ 9 থেকে 16 পর্যন্ত। নবম যে কৌশলটি আসছে সেটি হচ্ছে যে আইনগত ব্যবস্থা, অর্থাৎ জন্ম, মৃত্যু, বিবাহ কিংবা বিবাহ বিচ্ছেদ এগুলো নিবন্ধনের ক্ষেত্রে একক সংস্থাকে দায়িত্ব প্রদানের কথা বলা হচ্ছে, যাতে কাজের ডুপ্লিকেশন বা দ্বৈততা সৃষ্টি না হয় এবং এই শিশু জন্মের পরে তার অধিকার নিশ্চিত করার জন্য নির্দিষ্ট বয়সে তাকে স্কুলে পাঠানো, কম বয়সে বিবাহ না দেওয়া, জন্ম নিবন্ধন নিশ্চিত করা এবং বিবাহের সময়ে জন্ম সনদ বাধ্যতামূলক করার বিষয়টি এখানে তোমরা এই আইনগত ব্যবস্থাতে তোমরা দেখতে পাবে। তারপর 10ম যে কৌশলটি বলা হচ্ছে যে সামাজিক ব্যবস্থা, বয়স্ক, দরিদ্র ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কল্যাণমূলক সেবা। অর্থাৎ এখানে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী। এসব দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বিশেষ কার্যক্রম গ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছে তারা যদি উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ পায় তারা কিন্তু দেশ, জাতি, পরিবারের জন্য সম্পদ হয়ে যায়। তাহলে সেই ব্যবস্থায় এখানে গ্রহণের বিষয়টি আমরা 10 নম্বর কর্মকৌশলে দেখতে পাচ্ছি। এরপরে 11 নম্বর কর্মকৌশল আমরা দেখছি যে জনসংখ্যা ও পরিবেশ। এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে আমাদের দেশে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে পরিবেশ এবং প্রতিবেশ এগুলো বিনষ্ট হচ্ছে। জনসংখ্যা যেমন একদিকে বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দেশের যে প্রাকৃতিক পরিবেশ, নদী, নালা, খাল, বিল, বন, জঙ্গল এগুলো দ্রুত অবনতির দিকে যাচ্ছে। তাহলে এগুলোকে রক্ষা করা, অর্থাৎ কৃষি জমি নষ্ট না করে পরিকল্পিতভাবে আবাসন ও শিল্প কলকারখানা গড়ে তোলা, তারপর সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করা, যানবাহন এর ফলে সৃষ্ট দূষণ কমিয়ে আনা এবং যে কোনো ধরনের স্থাপনা বা কর্মসূচি যাতে পরিবেশ বান্ধব হয় সে লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টি আমরা জনসংখ্যা ও পরিবেশ এই কর্মকৌশলে বা মুখ্য কৌশলে আমরা পাই। এরপরে তোমরা 12 নম্বর যে মুখ্য কৌশলটি দেখছো সেখানে বলা হচ্ছে যে নগরমুখিতা নিরুৎসাহিত করা ও পরিকল্পিত নগরায়ন। তোমরা জানো যে গ্রাম এলাকায় যদি কর্মসংস্থান না হয়, সেখানে সেবা সুযোগ সুবিধা যদি কম থাকে, তাহলে মানুষজন শহরের দিকে ধাবিত হয়। তাহলে এক্ষেত্রে এই নগরমুখিতা নিরুৎসাহিত করা, অর্থাৎ গ্রাম এলাকাতে সেবা সুযোগ সুবিধা, কর্মসংস্থান এবং বিভিন্ন নাগরিক ও পৌর সুবিধা নিশ্চিত করা, পাশাপাশি পৌর এলাকায় বা শহর এলাকাতেও সেখানেও যাতে পরিকল্পিতভাবে নগরায়ন হয়, স্থাপনা সৃষ্টি হয়, কলকারখানা বা রাস্তাঘাট তৈরি হয়, সেটি বিষয়টিও এখানে নিশ্চিত করার বিষয়টি এখানে তোমরা দেখতে পাচ্ছ। 13 নম্বর যে কৌশলটি আছে সমন্বিত তথ্য সংগ্রহ ব্যবহার, অর্থাৎ তথ্যকে যথাযথভাবে ব্যবহার করা যাতে সেটি পরবর্তীতে এবং যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 14 নম্বর কৌশলে তোমরা দেখতে পাচ্ছ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ,
পরিবার পরিকল্পনা সামগ্রীর উৎপাদন ও সরবরাহ 15 নম্বরে বলা হচ্ছে, এবং 16 নম্বরে বিভিন্ন নীতি ও পরিকল্পনার সঙ্গে সমন্বয়। অর্থাৎ এগুলো সবগুলো মূলত আমাদের দেশের জনসংখ্যাকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা এবং তাদের উন্নয়ন করার লক্ষ্যেই কিন্তু এই কৌশলসমূহ আমাদের জনসংখ্যা নীতি 2012-তে আমরা এখানে পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা যথারীতি মূল্যায়ন দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে যে জনসংখ্যা নীতি কি। জনসংখ্যা নীতি 2012 এর কয়েকটি উদ্দেশ্য লিখো। জনসংখ্যা নীতি বাস্তবায়ন কৌশলগুলো কি কি? আমরা 16টি কৌশল দেখলাম, আশা করি এই কৌশলগুলো তোমরা কয়েকটি বলতে পারবে। স্নেহের শিক্ষার্থীরা, যথারীতি এরপরে তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। তোমরা এই বাড়ির কাজটি তোমাদের খাতায় লিখে রাখবে এবং পরবর্তীতে আমাদের সমাজকর্ম ক্লাস উপস্থাপন করবে। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসংখ্যা নীতি 2012 এর গুরুত্ব উল্লেখ করো। একটু চিন্তা করলে কিন্তু এটার উত্তর তোমরা লিখতে পারবে। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা এই আজকের ক্লাসটি দেখেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করব তোমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মানবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। নিজের স্বাস্থ্যবিধি মানবে, অন্যকে মানতে উৎসাহিত করবে। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে ভালো থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ক্লাসটি এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ।